নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইসরায়েলের নেক্সট টার্গেট কোন দেশ, এটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে একদম শর্ট টার্ম আনসার তো আসবে ইরান। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকা একসঙ্গে ইরানের ওপর বম্বিং করবে, কিংবা ইরানে রেজিম চেঞ্জ করিয়ে দেবে। এটা আমরা সকলে জানি, সময়ের অপেক্ষা। কিন্তু ইরান পর্ব ধরে নেওয়া যায় মিটে গেছে, সমস্ত প্ল্যান ডান। একটা কাজ যখন হয় তার পিছনে না একটা হিউজ হোমওয়ার্ক থাকে। ইরানকে নিয়ে ইসরায়েলের সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট। 90% কাজ তো হোমওয়ার্কের ওপর হয়। সারা বছরের পড়াশোনা যদি ঠিকঠাক থাকে, পরীক্ষাটা তো একদিনের কাজ। পরীক্ষায় যাও, কোশ্চেনগুলোকে দেখে ঝাঁটাঝাট উত্তর লেখো, রেজাল্ট তো চলেই আসবে। তো পরীক্ষার দিনটা কি মেন কাজ? না, পরীক্ষার দিনটা অবশ্যই ইম্পর্টেন্ট কাজ একটা। ওই দিন অসুস্থ হলে চলবে না, বুঝে শুনে লিখতে হবে, কিন্তু তার আগের একটা বছর প্রিপারেশনটা মেন কাজ। তো ইসরায়েলের সেটা ডান। এখন যে কোনো দিন পরীক্ষার ডেট অ্যানাউন্স হবে, ইরান গন। বাট ইসরায়েল এখন থেকেই তৈরি করছে নেক্সট এক্সামের প্রস্তুতি। এবার লম্বা প্রস্তুতি চলবে, হোমওয়ার্ক চলবে। আর সেটা কোন দেশকে নিয়ে? সেটা তুর্কি, মানে তুরস্ক বা টার্কিকে নিয়ে। দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইসরায়েলের নেতানিয়াহু ইউজেস সামিট অফ ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস লিডার্স টু সেন্ড ওয়ার্নিং টু টার্কি। নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, টার্কিকে ওয়ার্নিং পাঠানোর জন্য সামিট ডেকে নিয়েছে ইসরায়েল, গ্রিস এবং সাইপ্রাসের। এটা গেল ইসরায়েলের দিককার কথা। টার্কির দিককার কথা একটু দেখে নি। কনস্পিরেসি থিওরিজ অ্যান্ড ব্যাকল্যাশ ইন টার্কি আফটার সামিট। ওই সামিটটা, ইসরায়েল ইজ থ্রেট নাম্বার 1। টার্কিও এবার ভাবতে শুরু করেছে ইসরায়েল ইজ থ্রেট নাম্বার 1, আমাদের প্রধান শত্রু হচ্ছে ইসরায়েল। কি ব্যাপার? আচ্ছা, আপনাদের কিন্তু একটা কথা বলে রাখি, যে আপনারা যদি মনে করেন যে জিওপলিটিক্সে আপনি এই পরের মাসে বা পরের বছরেই ইসরায়েল এবং টার্কির কোনো যুদ্ধ দেখতে পাবেন, একেবারে আশা করবেন না। এখন হোমওয়ার্ক শুরু করা হলো এই সামিটটা দিয়ে। এখন আপনি যুদ্ধ ইরানের সঙ্গে দেখবেন। এটা দেখতে দেখতে এখনো 1 দশক বা তার থেকেও বেশি দেরি আছে। জিওপলিটিক্সে অনেক দূরের জিনিসকে ভেবে এখন থেকে গেম সাজানো হয়। একটা সহজ উদাহরণ দেখুন। আমেরিকার হঠাৎ করে কি এমন দরকার পড়লো সেন্ট মার্টিন দ্বীপ, যেটা বাংলাদেশের, যেটা শেখ হাসিনা দিল না বলে আমেরিকা রেজিম চেঞ্জ করিয়ে দিল বাংলাদেশে। কি এমন দরকার ছিল একটা ছোট্ট দ্বীপের, যার জন্য আমেরিকা এত এফোর্ট লাগালো বাংলাদেশে, এত টাকা, এত সময়, সবকিছু অপচয় হলো? তার কারণ আমেরিকার, দেখুন, পৃথিবীর প্রায় 80টা দেশে 750-র ওপর বেস আছে আমেরিকার, যেখানে আমেরিকার সৈন্য আছে। আমেরিকার সৈন্য কেবল আমেরিকায় নেই, সারা পৃথিবীর বিভিন্ন পয়েন্টে আছে, যে কোনো জায়গাতে করে অ্যাটাক লঞ্চ করতে পারে যে কোনো সময়। এবার আপনি বে অফ বেঙ্গল দেখুন, বঙ্গোপসাগর, 3 দিকে কি কি দেশ আছে? ওদিকে মায়ানমার, 3 দিক না, বাংলাদেশেরই পাশে মায়ানমার, বাংলাদেশ, ভারতবর্ষ, তাই তো? এই যে বঙ্গোপসাগর অঞ্চল, এখানে আমেরিকার কোনো বেস আছে? না স্যার, নেই। আমেরিকার বেসের কি দরকার? আমেরিকা কি এখন মায়ানমার, চীন বা ভারতবর্ষ কাউকে অ্যাটাক করতে আসছে? না স্যার। তাহলে হঠাৎ কি দরকার এখন বেস বানানোর? আমেরিকা আজকের কথা ভেবে এগোচ্ছে না। আমেরিকার কাছে ক্যালকুলেশন ক্লিয়ার যে 13 থেকে 15 বছরে চীন আমেরিকাকে টক্কর দেওয়ার জায়গায় এসে যাবে। 25 থেকে 30 বছরে ভারত আমেরিকাকে টক্কর দেওয়ার জায়গায় চলে আসবে। তখন বেস খুঁজতে গেলে হবে না। 30 বছর পরের প্ল্যানিং আমেরিকা এখন থেকে সাজাচ্ছে, যে এখন আমাকে ইমিডিয়েট একটা দ্বীপ নিয়ে নিতে হবে। ওরা কতটা ডেসপারেট যে অপেক্ষাও করছে না, রেজিম চেঞ্জ করে দিচ্ছে। এই দ্বীপটায় এখন থেকে আমাদের সেনাঘাঁটি গ্রো করতে হবে, বিল্ড করতে হবে, যাতে 30 বছর পর ইন্ডিয়া এবং চায়নাকে আমি এই বেস থেকে কাউন্টার করতে পারি। এটা হচ্ছে জিওপলিটিক্স। জিওপলিটিক্স অনেক ধৈর্যের গেম, অনেক লং টার্ম গেম। আপনার এখানে ওরকম অ্যাড্রিনালিন ক্ষরণ হবে না, এই যুদ্ধ, এই মেরে দিলাম, ফাটিয়ে দিলাম। এখানে লং টার্ম প্ল্যানিং চলে। তো সেই প্ল্যানিং টার্কির ব্যাপারে ইসরায়েলের শুরু হলো। কেন? এবার কেনটা আপনাকে বুঝতে হবে। দেখুন, প্রথম কথা, ইরান
এই মুহূর্তে নাম্বার 1 এজেন্ডায় আছে, এটাকে ফিনিশ করে দেবেই ইসরায়েল, আজ না হোক কাল, ক্লিয়ার। নেক্সট 25 ইয়ার্স ইসরায়েল ইনভেস্ট করবে মেনলি টার্কির ওপর, এবং তার জন্য ইসরায়েল একটা নতুন গ্রুপ বানিয়ে নিল, যেই গ্রুপে ইসরায়েলের সঙ্গে আছে গ্রিস এবং সাইপ্রাস। আপনি এই গ্রিস আর সাইপ্রাস কে নিয়ে কেন গ্রুপ ইসরায়েল বানালো? গ্রিস আর সাইপ্রাস তো বিশাল শক্তিশালী কোনো দেশ না, কি ব্যাপার? তো অ্যাঙ্গেলগুলো বুঝতে হবে। প্রথম দেখুন জিওগ্রাফিক্যাল অ্যাঙ্গেল। এখানে যদি টার্কি থাকে, মোটামুটি এইখানে গ্রিস, এইখানে সাইপ্রাস এবং এইখানে ইসরায়েল, তার মানে টার্কির একেবারে সাইডে 3টে দেশ হচ্ছে গ্রিস, সাইপ্রাস আর ইসরায়েল, ম্যাপ তাই বলে। তো একদম টার্কির পাশের 3টে দেশ নিজেদের মধ্যে কোলাপ করে নিল। কেন নিল? তার কারণ আপনি দেখুন সাইপ্রাসের অর্ধেক দখল করে রেখে দিয়েছে টার্কি, তার মানে সাইপ্রাস এবং টার্কি শত্রু, রাইট? আপনি দেখুন গ্রিস অল টাইম নৌবাহিনী, নেভাল ফোর্স ডিপ্লয় করে রেখে দেয় টার্কির পাশে। কোনো মারামারি লাগেনি, কিন্তু অল টাইম একটা টেনশন কাজ করে, কি হয়, টেনশন বাড়তে আছে। তো গ্রিস প্রবাবেল একটা থ্রেট ফেস করছে টার্কির থেকে। স্যার ইসরায়েলের সঙ্গে আবার কি হলো? ইসরায়েল আমেরিকা বন্ধু, টার্কি আমেরিকা ন্যাটোর মধ্যে আছে। খেয়াল করে দেখুন টার্কির ইতিহাস কি, তুরস্কের ইতিহাস কি? প্রথম বিশ্বযুদ্ধের আগে অটোমান সাম্রাজ্য ছিল, মনে আছে? প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্য ভেঙে যায় এবং ওয়েস্টার্ন শক্তি, পাশ্চাত্য ইউরোপ মহাদেশ মূলত অটোমান সাম্রাজ্যকে সব ভাগ বাটোয়ারা করে কেটে কুটে নিজেদের মধ্যে নিয়ে নেয়, তাই তো? এই অটোমান সাম্রাজ্যের যেটা লাস্ট পার্ট পড়ে আছে সেটার নাম টার্কি বা তুরস্ক। তুরস্কের মধ্যে একটা অটোমান সাম্রাজ্যের পুরনো গর্ব, প্রাইড রয়ে গেছে। তুরস্কের এই মুহূর্তের যিনি লিডার এরদোগান, সে নিজেকে ওই পুরনো অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকার ধারক বাহক বলে মনে করছে এবং পোট্রে করছে নিজের দেশের লোকের কাছে এবং সারা পৃথিবীর কাছে। তুরস্ক আরব এবং ইরানকে সরিয়ে মুসলিম বিশ্বের নেতা হিসেবে নিজেকে তুলে ধরতে চায়, যে আরবকে দিয়ে হবে না, বাদ দিন, ইরানকে দিয়েও হবে না, বাদ দিন, আমরা তুরস্ক, আমরা অটোমান সাম্রাজ্যের সেই বংশধর, আমরা আবার নতুন করে তৈরি করব সেই মুসলিম সাম্রাজ্য। তুরস্ক নিজের দেশ এবং বাকি পৃথিবীর যারা একটু রিলিজিয়ান সেন্টিমেন্ট নিয়ে চলেন সেই রকম মুসলিম মানুষদের এরকম একটা স্বপ্ন, ড্রিম সেল করতে শুরু করেছে, স্বপ্ন বেচতে বা স্বপ্ন দেখাতে শুরু করেছে। এবং যখনই এই অটোমান এম্পায়ারের কনসেপ্ট আসে, অটোমান এম্পায়ার মানে কি? তুরস্ককে বড় হতে হবে এবং অটোমান এম্পায়ারের মধ্যে ইসরায়েল থেকে, গ্রিস থেকে, সাইপ্রাস থেকে সব দেশ চলে আসবে। আবার অখণ্ড অটোমান সাম্রাজ্য যদি তৈরি হয়, তার মানে ইসরায়েলেরও ভবিষ্যৎ থ্রেট হচ্ছে তুর্কি থেকে। বোঝা গেল 3টে দেশের থ্রেট। 3টে দেশ একটা দেশ থেকে থ্রেট পাচ্ছে, তার মানে স্বাভাবিকভাবেই কি হবে? 3টে দেশ বন্ধু হবে। এইবার আপনি দেখে নিন বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ এই সামিটে। উনি কি বললেন? উনি পরিষ্কার ভিডিওতে, ভাষণে বললেন, যেটার ভিডিও আছে আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন, যে যদি কোনো শক্তি মনে করে তাদের পুরনো এম্পায়ার আবার তৈরি করবে, মাইন্ড ইট, ডোন্ট ট্রাই। একদম ডিরেক্ট থ্রেট। যদি কোনো কেউ মনে করে পুরনো সাম্রাজ্য আবার তৈরি করবে, কারা মনে করছে? তুরস্ক। কি সাম্রাজ্য? অটোমান সাম্রাজ্য। ডিরেক্ট থ্রেট, ডোন্ট ট্রাই ইট। চেষ্টা করলেও দেশে ঢুকে গিয়ে মেরে আসবো। তো এই হয়ে গেল নেক্সট 25 বছরের জিওপলিটিক্স কোন দিকে যেতে যাচ্ছে, আমেরিকা এবং ইসরায়েল কি স্টেপ নিতে যাচ্ছে, তার ফাউন্ডেশন তৈরি হলো। নেক্সট 25 বছরে আপনারা দেখবেন আস্তে 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 জিওপলিটিক্স কনসেন্ট্রেটেড হচ্ছে তুরস্ককে ঘিরে, এবং তুরস্কের ওপর অ্যাটাক ইসরায়েল এবং ব্যাকে আমেরিকার থেকে বাড়তে শুরু করবে। এই অবধি বোঝা গেল। এবার দেখুন রিলিজিয়াস সেন্টিমেন্টের কথা তো আপনাদের বলেই দিলাম। জিওপলিটিক্যাল টার্গেট সেটিং এর ব্যাপারেও আমি আগেই বলে দিলাম যে একটা 25-30 বছরের আগে থেকে টার্গেট সেট হয়। আমেরিকা সেট করছে বে অফ বেঙ্গলে, ইসরায়েল সেট করছে তুরস্কের ওপর, ভারতবর্ষেরও কিছু টার্গেট ইত্যাদি আছে। এবার আপনারা বলবেন স্যার ব্যাপারটা কি হলো?
আমেরিকা এবার কোন দিকে যাবে? তুরস্ক তো ন্যাটোর সদস্য, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এবং আমেরিকা তো ইসরায়েলকে ছাড়তে পারবে না। ইসরায়েল একদম কোলের ছেলে, সেরকম ভালোবাসে আমেরিকা ইসরায়েলকে। দেখুন যেটা হবে 5-7 বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন 2030-32-এর মধ্যে ন্যাটো থেকে তুরস্ককে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে কোনো না কোনোভাবে। ইসরায়েলের জন্য আমেরিকা যে কোনো কিছু করতে পারে। যদি বের করে দেওয়া না যায় তাহলে ন্যাটোই ভেঙে দিতে পারে। মনে পড়ছে এবার, খেয়াল করে দেখুন তো, কিছুদিন আগে আমি এই চ্যানেলে ভিডিও করে আপনাদেরকে বলেছিলাম যে আমেরিকা 2027-এর একটা ডেডলাইন সেট করছে এবং ইউরোপকে বলতে শুরু করে দিয়েছে অলরেডি, প্রায় অফিসিয়ালি পেন্টাগনের মিটিং থেকে, যে ভাই 2027-এর পর ন্যাটোয় আমরা আমাদের পার্টিসিপেশন কমিয়ে নেব, আমাদের টাকায় তোমাদের ডিফেন্স হবে, ওই জিনিস চলবে না, তোমরা ন্যাটো চালাতে চাইলে তোমরা চালাও, তোমরা কি করবে তোমরা বোঝো, আমরা আস্তে আস্তে উইথড্র করে নেবো, আমাদের অনেক ফালতু টাকা ন্যাটোয় খরচ হচ্ছে। 2-2 4 করতে পারছেন? জিওপলিটিক্যাল একটা স্টেটমেন্টের পিছনে অনেক গেম মাথায় রাখা হয়। ন্যাটো না থাকা খুব জরুরি তুরস্ককে অ্যাটাক করার জন্য ইসরায়েলের ক্ষেত্রে, এবং ন্যাটো আস্তে আস্তে ভেঙে দেওয়ার কাজ আমেরিকা শুরু করে দিয়েছে। তাই আমি বলি যে স্কিল বাংলা চ্যানেলে কেউ হঠাৎ করে একটা ভিডিও দেখলে তার মজা লাগতে পারে, আমোদ লাগতে পারে, নতুন কোনো ইনফরমেশন জানতে পারেন, কিন্তু আপনি জিওপলিটিক্সের ব্যাপারে সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারবেন না। বাট যদি ডেলি ফলো করেন তাহলে 3-4 মাসের মধ্যে, মাত্র 100 দিন ডেলি ফলো করলে মিসিং ডটগুলোকে আপনি কানেক্ট করতে শুরু করতে পারবেন। এরদোগানের ইমেজের ব্যাপারে তো আমি আগেই বললাম, সারা পৃথিবীতে নিজেকে মুসলিম বিশ্বের নায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে, রাইট? এবং এরদোগান এইটা করতে গিয়েই না ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক তলানিতে নিয়ে গেছে, পাকিস্তানকে মারাত্মকভাবে সাপোর্ট করেছে, অপারেশন সিঁদুরের সময়ও করেছে। এর ফল তুরস্ককে ভুগতে হবে। তুরস্ক এমন একটা লিডারের হাতে এখন আছে যে একটা অসম্ভব স্বপ্নকে চেজ করতে গিয়ে গোটা তুরস্কের ভবিষ্যৎ, তুরস্কের মানুষের ভবিষ্যৎ বিপদে ফেলে দিচ্ছে। ইসরায়েলের সঙ্গে যে পাঙ্গাটা নিতে যাচ্ছে এরদোগান, তাতে করে তুরস্কের অবস্থা গাজা স্ট্রিপের মতোই হবে, এবং কেবল গোঁড়া রিলিজিয়ান সেন্টিমেন্ট থেকে ওনার যে স্বপ্ন, সেইটা করতে গিয়ে সবাইকে বিপদে ফেলবে, নিজের দেশের লোককে অবভিয়াসলি। যাই হোক, তাদের ব্যাপার, আমাদের আলোচনা করে লাভ নেই। ইসরায়েল একটা কাজ শুরু করে দিয়েছে এবং নেক্সট 25 বছরে আরো বেশি করে আপনারা দেখবেন, সবে শুরু হলো, কালকেই দেখবেন এমনটা নয়। সেটা হচ্ছে তুরস্কের ইকোনমিকে ডাউন খাওয়ানো। স্যার, তুরস্কের ইকোনমিকে ইসরায়েল কি করে ডাউন খাওয়াতে পারে? দেখুন, ইসরায়েলি লবি, এই শব্দটা আপনি যদি না শুনে থাকেন তাহলে শুনে নিন। সারা পৃথিবীতে ইসরায়েলি লবি এত স্ট্রং যে ইসরায়েল যা চায় পৃথিবীর অনেক দেশে তাই হয়। এর জন্য সংখ্যা লাগে না যে আমাদের এত লোক, আমরা এত সংখ্যায় আমরা বেশি, আমরা সংখ্যা দিয়ে পাল্টে দেবো। নো 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 নো, ওটা 100 বছর আগে হতো, 50 বছর আগেও হতো। আজকের দুনিয়ায় সংখ্যা দিয়ে কিছু হবে না। ইসরায়েলের লোক সংখ্যা কত? সারা পৃথিবীতে ইহুদি মানুষ কতজন? বাট ইসরায়েলি লবির ক্ষমতা এতটা, আমেরিকাকে কন্ট্রোল খানিক ক্ষেত্রে করে দেয় ইসরায়েল। আমেরিকার কোনো প্রেসিডেন্ট এসে যদি বলে ইসরায়েলের স্বার্থ দেখব না, আমেরিকার ওই প্রেসিডেন্ট 1-1.5 বছরের মধ্যে প্রেসিডেন্টই থাকতে পারবে না। ইসরায়েলি লবির কাছে এত ক্ষমতা আছে। ইসরায়েলি লবি কিন্তু ইসরায়েলে বসে নেই, আমেরিকাতেও বসে আছে। আমেরিকার বড় বড় শিল্পপতি ইহুদি, আমেরিকার বড় বড় শিল্পপতিকে কন্ট্রোল করছে ইহুদিরা, ইসরায়েলিরা। তারা দিনের শেষে ইসরায়েলের কথা ভাবছে, তো আমেরিকা শুনতে বাধ্য ইসরায়েলের কথা। এবং ইসরায়েলি লবি তাদের সমস্ত কানেকশন লাগিয়ে তুরস্ককে সমস্ত দিক থেকে ডাউন করা শুরু করবে ইকোনমির ক্ষেত্রে। কারণ আবারও বলছি, কোনো দেশকে অ্যাটাক করতে হলে, এটা যুদ্ধের নতুন কোনো পলিসি না, এটা দীর্ঘদিনের পলিসি। আগে তাকে ভিতর থেকে দুর্বল করে দাও। আপনি মধ্যযুগে দেখুন, কোনো দুর্গ অ্যাটাক করতে হচ্ছে, বাইরের কোনো রাজা এসে, কোনো আক্রমণকারী এসে, যেই আসুক না কেন, দুর্গে ডিরেক্ট অ্যাটাক করছে না। আগে দুর্গকে ঘিরে পুরো নিজের সেনাবাহিনীকে বসিয়ে দিচ্ছে,
এক দুদিন না, এক দু সপ্তাহ না, 1 মাস 2 মাস নয়, 4 মাস 5 মাস ধরে দুর্গ ঘিরে রেখে দিচ্ছে। কেন? দুর্গের মধ্যে জমে থাকা খাবার, টাকা পয়সা, বাকি জিনিসপত্র কমতে থাকুক, কমতে থাকুক, কমতে থাকুক। দুর্গের ভিতর স্কারসিটি তৈরি হোক, তারপর মোক্ষম সময় দেখে অ্যাটাক করা হবে। তো ইসরায়েল এত বোকা না আজকেই গিয়ে তুরস্ককে অ্যাটাক করে দেবে? তুরস্ককে ন্যাটোর মতো ইম্পর্টেন্ট গ্রুপ থেকে আগে সরানো হোক, তুরস্কের ইকোনমি আগে আস্তে 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 ডাউন করে দেওয়া হোক, তারপর মোক্ষম সময় দেখে অ্যাটাক করে দেওয়া হবে, নো ইস্যু। এবং এই জন্য ইকোনমি এতটা ইম্পর্টেন্ট কোনো দেশের ক্ষেত্রে। আর যেটা সব সময় মাথায় রাখবেন, জিওপলিটিক্স বুঝতেও আপনাদের সুবিধা হবে, সেটা হচ্ছে ই ইকুয়াল টু ই। কয়েকটা ফর্মুলা দিয়ে পুরো জিওপলিটিক্স বোঝা যায়। ই ইকুয়াল টু ই মানে ইকোনমি ইকুয়াল টু এম্পায়ার। আজকের পৃথিবীতে শুধু নয়, পুরনো দিনেও এটাই ছিল, আমরা হয়তো খেয়াল করে দেখিনি ওইভাবে। ইকোনমি যার হাতে, এম্পায়ার তার হাতে। আমেরিকা পৃথিবীর বস ততদিন যতদিন আমেরিকার হাতে ইকোনমি আছে। যেদিন চীন 1 নম্বরে চলে যাবে সেদিন চীন পৃথিবীর বস হবে, এটা নিয়ম, এটা আপনাকে মানতে হবে। আমেরিকার আগে ইউকে, ইউনাইটেড কিংডম, ইংরেজরা ছিল পৃথিবীর বস, কন্ট্রোল করছিল ওইভাবে। বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত খরচ হয়ে গেল যে আর সোনা কম পড়ে গেল। আমি ডলারের ভিডিও করার সময় বলেওছি, এক্সপ্লেন করি ইতিহাসটা। তখন আর ওরা 1 নাম্বার ইকোনমি থাকতে পারলো না, আমেরিকার টপকে বেরিয়ে গেল। তো আমেরিকা হয়ে গেল 1950 থেকে পৃথিবীর বস, 2050-এ গিয়ে পাল্টে যাবে। এবং ইকোনমি কোত্থেকে আসে? বিজনেস থেকে আসে। এটাও আজকের ফর্মুলা না, পুরনো দিনে ফিরে যান। বাণিজ্যে বসতে লক্ষ্মী। লক্ষ্মী লাভ করতে গেলে, লক্ষ্মীকে পেতে গেলে আপনাকে বাণিজ্যের সাধনা দিয়েই অ্যাপ্রোচ করতে হবে। বাণিজ্যে বসতে লক্ষ্মী। স্যার আমি আর কি করে কি বাণিজ্য করব, আমার এখন বাণিজ্য করা, বিজনেস করা সম্ভব নয়। তো ঠিক আছে, প্যাসিভ বিজনেস করুন। লক্ষ্মী লাভ তো করতে হবে, নিজে ভালো থাকতে গেলে, সমাজকে ভালো রাখতে গেলে। স্যার প্যাসিভ বিজনেস, প্যাসিভ বিজনেস মানে যারা বিজনেস করছে, যারা খাটছে, যারা মাথা লাগাচ্ছে, তাদের বিজনেসে আপনি পার্টনার হয়ে যান। স্যার আমাকে কে পার্টনার নেবে? আরে মুকেশ আম্বানি নিয়ে নেবে, রিলায়েন্সের ভালো বিজনেস হচ্ছে, কথার কথা। যে কোনো লোক ভালো বিজনেস করছে, বড় বড় লোক, তাদের পার্টনার হয়ে যান। আর স্যার মজা করছেন, মুকেশ আম্বানি আমাকে পার্টনার নেবে? আর কেন নেবে না? পার্টনার হওয়া মানে কি? কোনো কোম্পানি, আপনাকে সেটা বুঝতে হবে কোন কোম্পানি কিরকম ভালো যাচ্ছে, দিয়ে তাদের শেয়ার নিয়ে নিন। শেয়ার নেওয়া মানেই তো অংশীদারিত্ব নেওয়া। শেয়ার, অংশীদারিত্ব, পার্টনারশিপ। তার কোম্পানি যত যত এগোবে, আপনার টাকা অটোমেটিক তত তত বাড়বে, আপনার আহামরি কাজ নেই। হ্যাঁ, আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনাকে বিজনেস সম্পর্কে প্রপার নলেজ রাখতে হবে, শেয়ার মার্কেট সম্পর্কে, যে কোন কোন সেগমেন্ট গ্রো করবে, কোন কোন সেগমেন্ট ডাউন যাবে, কোন কোম্পানির ডেটা কিরকম রয়েছে। তুক্কা লাগিয়ে হয় না, চালাকি দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না, পৃথিবীতে কখনো সম্ভব নয়। শর্টকাট বলে কিছু নেই। সাকসেসের একটাই কাট, সেটা হচ্ছে লং কাট, কোনো শর্টকাট হয় না, হার্ড ওয়ার্ক। তো নলেজ গেইন করুন। স্যার নলেজ কোথায় পাবো? স্কিল বাংলা আছে, আমরা দেব। আপনারা আজ থেকেই নলেজ গেইন করতে শুরু করুন। স্টক মার্কেটের নলেজ গেইন করতে শুরু করুন আপনারা আজ থেকেই, কারণ আমাদের পুরো রেকর্ডেড ক্লাস আপনাদের জন্য রাখা আছে। আপনাদের পুরো রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন, ঠিক আছে? এবং এই যে কোর্সটা, এটা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ইংলিশ মানে হিন্দি প্লাস ইংলিশ। কোনো কঠিন একেবারে পিওর বিশুদ্ধ হিন্দি এমন নয়, চলতি হিন্দি, ইংরেজি ওয়ার্ড টু ওয়ার্ড মেশানো। अरे मैं तो ऑफिस गया था तो एक मीटिंग हुआ, मीटिंग ऑफिस, ইংলিশ শব্দ মেশানো হিন্দি, একে বলে ইংলিশ। এবং তাতেও যাতে আপনাদের অসুবিধা না হয় তার জন্য 34টা পুরো কোর ক্লাস দেওয়া আছে ইংলিশে। এবং এখান থেকেও যা যা ডাউট এসছে মানুষজনের, সেটার ওপর 25টা বাংলায় ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া আছে। পুরোটাই দেওয়া আছে, দেওয়া হবে এমন নয়, অলরেডি আছে। 34 + 25
করে নিন, শিখে নিন। ইকুয়াল টু ইকোনমি স্ট্রং করুন, এম্পায়ার বানান নিজের পরিবারের। কি করবেন? এটার জন্য কিচ্ছু আপনাকে আহামরি করতে হবে না। এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার 9240023238, ফোনে সেভ করে রাখবেন। স্কিল বাংলা হেল্পলাইন 9240023238, এই নাম্বারে ফোন করুন এখনই। আপনার মনে যা যা জিজ্ঞাসা আছে জিজ্ঞেস করে নিয়ে এনরোল করে নিন। কোনো ল্যাপটপ ডেস্কটপ দরকার নেই, ফোন থাকলেই হবে, ফোনেই আপনি শিখে নিতে পারবেন। ঠিক আছে? কোনো কমার্সের নলেজ দরকার নেই, নর্মাল এইচএস পাস হলেই হবে, আপনি শিখে নিতে পারবেন। ঠিক আছে? আমাদের স্কিল বাংলার যে কোনো কোর্সের জেনারেলি ফিজ থাকে 5,000 টাকা। এই কোর্সটার ফিজ আমরা রেখে দিয়েছি 3200 টাকা, এটাও 5,000 টাকা হয়ে যাবে। প্রথম কয়েকজনের জন্য 3200 টাকা রেখে দেওয়া হয়েছে, যারা দ্রুত এনরোল করে নেবে তাদের জন্য অনলি 3200 টাকা। 3200 টাকা ইনভেস্ট করুন নিজের ফাইন্যান্সিয়াল লিটারেসির ওপর। স্টক মার্কেটে ইনভেস্ট করে প্যাসিভ বিজনেস, মুকেশ আম্বানি বিজনেস এগিয়ে নিয়ে যাক, গৌতম আদানি বিজনেস এগিয়ে নিয়ে যাক, আপনার টাকা অটোমেটিক বাড়তে থাকবে। আপনাকে খালি নলেজ গেইন করতে হবে, কোথায় টাকা লাগাবেন কোথায় লাগাবেন না। চলুন, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।